আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা সরকারি অর্থব্যবস্থা বা পাবলিক ফাইন্যান্স বিষয়টির অর্থাৎ কোর্সটির একটি ইম্পর্টেন্স টপিক নিয়ে আলোচনা করব। তো সবারই আবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেকচার শুরু করছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইফেক্ট অফ পাবলিক এক্সপেন্ডিচার অন এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের হচ্ছে কর্মসংস্থান বা নিয়োগের উপর সরকারি ব্যয়ের যে ফলাফল বা যে ধরনের প্রভাব বা আদৌ কোনো ফলাফল বা প্রভাব রয়েছে কিনা সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। তো আমাদের সরকারি ব্যয় বা পাবলিক এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেটাই আমরা বলি, আমরা জানি যে আমাদের দেশ ছাড়াও পৃথিবীর সকল দেশের সরকার জনগণের কল্যাণের জন্যই হচ্ছে এই এক্সপেন্ডিচার বা ব্যয় করে থাকে। তো এই পাবলিক এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা আদৌ হচ্ছে নিয়োগ স্তর বা কর্মসংস্থানের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলে বা প্রয়োজনীয়তা কি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই যেটি বলতে চাচ্ছি যে আমাদের অর্থনীতির প্রথম দিকে একটা ধারণা ছিল যে বাজার স্বয়ংক্রিয়ভাবেই হচ্ছে বাজার পরিচালিত হয়, অর্থাৎ আমরা অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের কথা যদি বলি, অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের কোনো প্রয়োজন নেই, এই ধরনের একটি কনসেপ্ট হচ্ছে অর্থনীতির মধ্যে প্রথমে একটা ছিল। তো ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যে কনসেপ্টটা ধারণ করেছিল। তো পরবর্তীতে যখন হচ্ছে আমাদের বাজারের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, তখন দেখা গেল যে আমাদের এই বাজার অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে বা আমাদের হচ্ছে যখন অর্থনীতির পরিধিটা বেড়ে গেল বিশেষ করে, তখন দেখা গেল যে কার্যকারী চাহিদা, আমরা এর আগে বলেছিলাম কার্যকারী চাহিদার হচ্ছে ঘাটতি হয়ে থাকে। তো যার কারণে হচ্ছে আসলে বাজার নিজে নিজে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছাতে পারে না। তো যখন বাজার পরিপূর্ণভাবে হচ্ছে মানে তার কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারে না, তখন ইনভিজিবল হ্যান্ডের প্রয়োজন হয়, যেটাকে হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট বা পাবলিক এক্সপেন্ডিচার যেটি বলা হয়, অর্থাৎ সরকারের ভূমিকা এখানে তখন হচ্ছে প্রয়োজন দেখা দেয়। সরকার যখন হচ্ছে এই বাজারের মধ্যে ইনভলভ হয় এবং এই ইনভলভমেন্টের কারণে সরকার যখন জনগণের জন্য খরচ করে বা সরকারি ব্যয় বৃদ্ধি করে, তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে বাজার আস্তে আস্তে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর সামর্থ্য হয় বা পূর্ণ নিয়োগ স্তরে আস্তে আস্তে পূর্ণ নিয়োগের দিকে ধাবিত হয়। তো এখন আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্যকরী চাহিদার যে ঘাটতি ছিল, সেই কার্যকরী চাহিদাটা হচ্ছে সেই ঘাটতিটা পূরণের জন্য সরকার তার যদি ব্যয় বৃদ্ধি করে, অর্থাৎ বাজারের মধ্যে যদি সরকারের হস্তক্ষেপ যদি প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন, বাজারের মধ্যে সরকার যখন হচ্ছে তার হস্তক্ষেপ করবে, তখন দেখা যাচ্ছে কার্যকরী চাহিদার যে ঘাটতি ছিল সেটি আস্তে আস্তে কমতে থাকে এবং আস্তে আস্তে বাজার তখন হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের দিকে পৌঁছায়। তো এই জন্য সরকারি ব্যয় কর্মসংস্থান বা হচ্ছে নিয়োগ স্তরের ক্ষেত্রে অবশ্যই খুবই প্রয়োজন। তো আমরা যখন সরকারি ব্যয়ের ক্ষেত্রে যদি আরেকটু বলি, যে সরকারি ব্যয় যখন বৃদ্ধি পায়, তখন আমাদের কার্যকরী চাহিদা বা সামগ্রিক চাহিদা স্তর আস্তে আস্তে উপরের দিকে ঊর্ধ্বধাবিত হয়, মানে উপরের দিকে ধাবিত হয় বা বৃদ্ধি পায়। আমাদের সামগ্রিক চাহিদা যখন বৃদ্ধি পাবে আস্তে আস্তে, তখন আমাদের নিয়োগ স্তর বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের অনেক সুযোগ তৈরি হবে। তো আমরা হচ্ছে যে পয়েন্টগুলো আসলে বলতে চাচ্ছি, স্বয়ংক্রিয়ভাবে বাজার অপূর্ণ নিয়োগে স্তরে ভারসাম্য তৈরি করে এবং এই অপূর্ণ নিয়োগ স্তর, এটাকে এই জায়গাটায় আমরা যখন হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা হচ্ছে যেটাকে আমরা ক্যাপিটাল জি দ্বারা ট্রিট করে থাকি, বা সরকারি ব্যয় বা পাবলিক এক্সপেন্ডিচার যেটি বলা হয়,
এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন হচ্ছে বৃদ্ধি করা হয় বা যখন গভর্নমেন্টের ইনভলভমেন্ট চলে আসে, তখন কার্যকরী চাহিদার ঘাটতি যেটি সেটি হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। এবং পরবর্তীতে আমরা যেটা বলতে চাচ্ছি, যখন কার্যকরী চাহিদার ঘাটতিটা কমতে থাকবে তখন হচ্ছে বাজার পুনর্নিয়োগ স্তরে পৌঁছাবে। এই হচ্ছে আমার মূল কথা, যে আমার যখন স্বয়ংক্রিয়ভাবে যেহেতু বাজার হচ্ছে পুনর্নিয়োগ স্তরে পৌঁছাতে পারে না, অর্থাৎ অপূর্ণ নিয়োগ স্তরে হচ্ছে ভারসাম্য তৈরি করে, তখন যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি করা হয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় যদি হচ্ছে বৃদ্ধি করা হয়, কার্যকারী চাহিদার ঘাটতিটা আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে আমাদের এই যে পুনর্নিয়োগ স্তরটি এতে বাজার তখন পৌঁছাতে সমর্থ হয়। তো আমরা এক্ষেত্রে আরেকটি জিনিস বলি, যখন হচ্ছে আমাদের এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে বাড়ানো হয়, সেক্ষেত্রে আমার এগ্রিগেট ডিমান্ডটাও আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ আমাদের আমরা যদি হচ্ছে আগে যে স্তরে ছিলাম সেই স্তর থেকে আমাদের হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা স্তরটি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এখন আমরা হচ্ছে একটু ছবির মাধ্যমে ব্যাখ্যা করব। ছবির মাধ্যমে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, আমরা ভূমি অক্ষে আউটপুট বা ইনকাম লেভেল, লম্ব অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই যদি নিই, 45 ডিগ্রি লাইন সেটাকে আমরা এগ্রিগেট সাপ্লাই বা আমাদের বাজারের ভারসাম্য স্তর আমরা ব্যাখ্যা করে থাকি, যেখানে ডিমান্ড এবং সাপ্লাই পরস্পর সমান বা ডিমান্ড এবং আমাদের জনগণের ইনকাম পরস্পর সমান হয়ে থাকে। আমার প্রথম এগ্রিগেট ডিমান্ড AD1, আমরা নাম দিচ্ছি AS1, আমার প্রথম এগ্রিগেট সাপ্লাই এবং এগ্রিগেট ডিমান্ড C প্লাস I, তারা পরস্পর ছেদ করে হচ্ছে E1 বিন্দুতে। এখন যেহেতু আমরা একটু আগে বললাম যে আমাদের বাজারের যদি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি হচ্ছে পরিবর্তন হয়, অর্থাৎ সরকারি ব্যয় যদি বৃদ্ধি করা যায়, সেক্ষেত্রে যেটা হবে এগ্রিগেট ডিমান্ডের সাথে এই এগ্রিগেট ডিমান্ডের সাথে C প্লাস I এর সাথে তখন G যোগ হবে। এই G যখন যোগ হবে তখন হচ্ছে আমরা সেটিকে নাম দিচ্ছি হচ্ছে AD2, যার ফলে এটি হচ্ছে AD1 এর থেকে প্যারালালি সমান্তরাল ভাবে উপরের দিকে বা আপওয়ার্ড শিফটিং হবে, উপরের দিকে স্থানান্তরিত হবে। সেক্ষেত্রে AD2 ইকুয়াল টু C প্লাস I প্লাস G, যার ফলে আমাদের প্রথম যে হচ্ছে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল, সেখান থেকে আমার ভারসাম্যটি জাম্প হয়ে E1 থেকে E2 তে জাম্প করছে, যার ফলে আমাদের প্রথম নিয়োগ স্তর যদি Y1 থাকে, আমাদের প্রথম ইনকাম লেভেল যদি আমার Y1 থাকে, পরবর্তী ইনকাম লেভেল হচ্ছে Y2 হচ্ছে, যেটাকে আমরা ফুল এমপ্লয়মেন্ট লেভেল অফ আউটপুট বলছি, ব্যাখ্যা করতে চাচ্ছি। তো এক্ষেত্রে যেটি হচ্ছে আমার এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জের জন্য মূলত এখানে ইনকাম লেভেলটা চেঞ্জ হচ্ছে। এবং আমরা জানি যখন আমাদের হচ্ছে ইনকাম লেভেল চেঞ্জ হয়, তো তখন হচ্ছে যখন আমাদের ইনকাম লেভেল চেঞ্জ হয়, ইনকাম যদি বাড়ে, জনগণের যদি ইনকাম বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে এক্সপেন্ডিচার বেড়ে যাবে, অর্থাৎ কনজাম্পশন লেভেল বেড়ে যাবে। কনজাম্পশন লেভেল বেড়ে গেলে সেভিং বাড়বে, ইনভেস্টমেন্ট লেভেল আস্তে আস্তে বাড়বে এবং আমাদের নিয়োগ স্তর অর্থাৎ হচ্ছে এমপ্লয়মেন্ট লেভেলের উপর একটি প্রভাব ফেলবে, পজিটিভ একটি ইম্প্যাক্ট ফেলে, যার কারণে নিয়োগ স্তর বা জব ফ্যাসিলিটি অনেক বেশি ক্রিয়েট হয়, যার মাধ্যমে হচ্ছে আমাদের বাজার তখন পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছাতে পারে। তো এটা হচ্ছে আমরা এগ্রিগেট ডিমান্ড সাপ্লাই মডেল দিয়ে বা ADAS মডেল দিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো এই ক্ষেত্রে আরেকটু আমরা হচ্ছে অ্যাড করব, সেটি হচ্ছে ISLM মডেলে, অর্থাৎ পুরো বাজারের বা পুরো অর্থনীতির মধ্যে কি ধরনের পরিবর্তন হয় সেটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যেহেতু এখানে আমরা দেখছি ইনকাম লেভেলটা চেঞ্জ হচ্ছে, ইনকাম লেভেলটা চেঞ্জ হচ্ছে আমার বাজারে এর মধ্যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা পরিবর্তন হওয়ার কারণে, এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পরিবর্তন হওয়ার কারণে যখন আমার ইনকাম লেভেলটা পরিবর্তন হয়, তখন হচ্ছে আমার হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার চেঞ্জ বলছি, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফিসকাল পলিসি
বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যখন বৃদ্ধি করা হয় জনগণের ইনকাম বৃদ্ধির কারণে, তখন সেটাকে আমরা বলি এক্সপানশনারি ফিসকাল পলিসি। তো আমরা আইএসএলএম মডেল যদি ইউজ করি, এলএম মডেলে আমরা যখন ইউজ করব তখন ভূমি অক্ষে আমরা দিব ইনকাম এবং ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষে দিব সুদের হার। আমার আইএস কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপে IS1 দিলাম এবং হচ্ছে LM1। তারা পরস্পর E1 বিন্দুতে ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট করার কারণে আমার ইনকাম হচ্ছে Y1, সুদের হার হচ্ছে R1। যেহেতু আমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ার কারণে আমার ফিসকাল পলিসি এক্সপানশনারি ফিসকাল পলিসি গ্রহণ করা হলো। এক্সপানশনারি ফিসকাল পলিসি গ্রহণ করা হলে IS1 থেকে IS কার্ভ সরাসরি ডান দিকে স্থানান্তরিত হবে। আমরা ডান দিকে প্যারালালি হচ্ছে আইস কার্ভের যদি শিফটিং দিই, আমার পুরাতন আইস কার্ভ থেকে নতুন আইস কার্ভ হচ্ছে ডান দিকে স্থানান্তরিত হলো, যার ফলে আমার ইকুইলিব্রিয়াম লেভেল হচ্ছে Y1 থেকে Y2 তে স্থানান্তরিত হলো। এর ফলে দেখা যাচ্ছে আমার ইনকাম লেভেল এখানেও বৃদ্ধি পাচ্ছে, যেটাকে আমরা Y2 বা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট হচ্ছে আউটপুট লেভেল বলছি। আর অন্যদিকে আমার হচ্ছে সুদের হার বেড়ে যাচ্ছে। এই যে সুদের হার বেড়ে যাচ্ছে, যখন হচ্ছে মার্কেটে বা অর্থনীতির মধ্যে সুদের হার বেড়ে যায়, তখন হচ্ছে জনগণ দেখা যাচ্ছে যে বেশি বেশি সেভিংস হচ্ছে করে থাকে, এবং সেভিংস যদি আস্তে আস্তে বাড়ানো যায় তখন হচ্ছে গভর্নমেন্ট সেই ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্টের অনেক সুযোগ তৈরি করতে পারে। তো ইনভেস্টমেন্টও যদি বাড়ে, আমাদের এমপ্লয়মেন্ট লেভেলের উপর একটি প্রভাব পড়ে বা ইতিবাচক একটি প্রভাব পড়ে, যার ফলে আমাদের হচ্ছে অপূর্ণ নিয়োগ বিস্তার থেকে পুরো অর্থনীতি তখন অপূর্ণ নিয়োগ বিস্তার থেকে পুরো অর্থনীতি তখন পূর্ণ নিয়োগ বিস্তারে পৌঁছাবে। যার ফলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ইনক্রিজ করার কারণে বা সরকারি ব্যয় বৃদ্ধির কারণে আমাদের হচ্ছে পুরো এমপ্লয়মেন্ট বা জব মার্কেটে বা হচ্ছে আমাদের নিয়োগ স্তরের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে, যার কারণে আমাদের জনগণের ইনকামও বৃদ্ধি পায় এবং তার পরিপ্রেক্ষিতে যেটা হয় নতুন নতুন জব ফ্যাসিলিটি ক্রিয়েট করা সম্ভব হয় এবং হচ্ছে বেকারত্ব দূর হয় বা হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট লেভেল বৃদ্ধি পায়। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কর্মসংস্থান নিয়োগের উপর বা কর্মসংস্থান বা নিয়োগ স্তরের উপর সরকারি ব্যয়ের ফলাফল। তো আমরা এখানে আরেকটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এখন যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে এই যে নিয়োগ স্তরের মাঝখানে আমরা একটা কথা বললাম যে আমাদের ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে। যদি ইনভেস্টমেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের জব ফ্যাসিলিটিটা ক্রিয়েট হতে থাকে। তো যখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কিভাবে প্রভাব ফেলে সেখানে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। আমরা সংক্ষেপে যদি আলোচনা করি, আমরা এটাকে আলাদাভাবে হচ্ছে অনেক সময় শিক্ষার্থীদের প্রশ্ন আকারে আসে। তো আমরা হচ্ছে দুটো আসলে একটি আর একটির সাথে রিলেটেড। আমরা এমপ্লয়মেন্ট লেভেলের যখন কথা বলছি তখন ইনকামের মাধ্যমে ইনভেস্টমেন্ট থেকে আমরা হচ্ছে এমপ্লয়মেন্টে যাচ্ছি। মানে ইনভেস্টমেন্ট লেভেলটা কিভাবে হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স করে সেই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করবো। এখন আমরা যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ইফেক্ট অফ পাবলিক এক্সপেন্ডিচার অফ ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমাদের বিনিয়োগের উপর সরকারি ব্যয়ের কি ধরনের প্রভাব ফেলে বা কি ধরনের প্রভাব পড়ে সেটি আমরা একটু দেখব। বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, বিনিয়োগের উপর দুইভাবে হচ্ছে মানে দুই ধরনের বিনিয়োগ যে কোনো দেশের অর্থনীতির মধ্যে দেখা যায়। একটি হচ্ছে সরকারি বিনিয়োগ, আরেকটি হচ্ছে বেসরকারি বিনিয়োগ। এখন সরকারি বিনিয়োগের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সরকার হচ্ছে কিভাবে বিনিয়োগ করে। আমরা যেহেতু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নিয়ে কথা বলছি,
এই যে পাবলিক এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয় নিয়ে বলছি, আমরা সরকারি বিনিয়োগের ক্ষেত্রে একটু যদি দেখি সরকার কি কি খাতে হচ্ছে বিনিয়োগ করে থাকে। সরকার মূলত দুই ধরনের খাতে হচ্ছে বিনিয়োগ করে থাকে। একটি হচ্ছে সরাসরি সরকার বিনিয়োগ করতে পারে হচ্ছে উৎপাদনশীল খাতে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি বলি যে কোনো শিল্প কারখানায় যদি সরকার সরাসরি বিনিয়োগের প্রস্তাব দেয় সেক্ষেত্রে হচ্ছে সরকার উৎপাদনশীল খাতে সরাসরি বিনিয়োগ করে থাকে। আরেকটি হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডে, সেটিও এক ধরনের উৎপাদনশীল খাত, কিন্তু হচ্ছে সরকার এখানে ইনডাইরেক্টলি বা সরাসরি না, সরাসরি ভাবে উৎপাদনের সাথে জড়িত সেরকম কোনো বিষয় নেই। এটা হচ্ছে ইনডাইরেক্টলি সরকার হচ্ছে উৎপাদনের সাথে হচ্ছে বিনিয়োগ করে থাকে। এই ধরনের বিনিয়োগগুলোর ক্ষেত্রে সরকার, আমাদের দেশের সরকারি ব্যয় যদি আমরা দেখি বর্তমানে দেখবো যে এই ধরনের ব্যয়গুলো সরকার বেশি করে থাকে, বিশেষ করে যেমন হচ্ছে আমাদের সেবামূলক খাতে, যেমন ধর আমাদের শিক্ষা খাতে, আমাদের চিকিৎসা খাতে, এই যে এই খাতগুলোতে সরকার এখন প্রচুর বিনিয়োগ করে। এগুলো হচ্ছে সরাসরি কোনো উৎপাদনশীল খাত না, কিন্তু হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ খাতে সরকার এই ধরনের বিনিয়োগগুলো করে থাকে। তাছাড়া হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতে, গ্যাস খাতে ইত্যাদি ভাবে সরকার দেখা যাচ্ছে সরাসরি বিনিয়োগ না করে ডাইরেক্টলি না করে ইনডাইরেক্টলি ভাবে বিনিয়োগ করে থাকে এইসব সেবামূলক খাতগুলোতে। তো এই সেবামূলক খাতগুলোতে যখন বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের কি হয়ে থাকে, আমরা একটু লিখি। প্রথমে যেটা আমরা বললাম যে উৎপাদনশীল খাত, উৎপাদনশীল খাত আমরা যেটা বলতে চাচ্ছি যে শিল্প কারখানা। আরেকটি আমরা যেটি বললাম উন্নয়নশীল খাতের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য বা চিকিৎসা, বিদ্যুৎ ইত্যাদি এই ধরনের খাতগুলোতে সরকার মূলত হচ্ছে বিনিয়োগ করে থাকে। এখন এই যে সরকার বিনিয়োগ করছে, এই বিনিয়োগগুলো হচ্ছে সরকার যখন করে তখন কিভাবে হচ্ছে এই সরকারি ব্যয়টা আমাদের হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে বা আমাদের অর্থনীতিতে অবদান রাখে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করছি। আমরা কিছু প্রতীককে আমরা যারা অর্থনীতির মানুষ রয়েছে সংক্ষেপে ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে চেঞ্জ অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটাকে আমরা বলি হচ্ছে চেঞ্জ অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যখন হচ্ছে বেড়ে যায় তখন যেটা হয়, এটা ইনফ্লুয়েন্স করে হচ্ছে আমার ইনকাম লেভেলকে। এটা হচ্ছে আমার চেঞ্জ অফ ইনকাম। এবং এই চেঞ্জ অফ ইনকামটা সরাসরি আমার হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট লেভেলকে ইনফ্লুয়েন্স করে। আমি আবার বলছি, আমাদের হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধির কারণে আমার ইনকাম লেভেলের উপর প্রভাব ফেলে। ইনকাম লেভেলের উপর হচ্ছে যখন প্রভাব ফেলে সরাসরি অটোনোমাস বা স্বয়ংভূত বিনিয়োগের উপর সরাসরি হচ্ছে প্রভাব ফেলে, যার মাধ্যমে দেখা যায় যে আমাদের ইনকাম লেভেল হচ্ছে আবার বৃদ্ধি পায়। অর্থাৎ আমাদের যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ানো হয় বিনিয়োগ করার মাধ্যমে আমাদের হচ্ছে ইনকাম লেভেলটা হচ্ছে আবার হচ্ছে বৃদ্ধি পায়। তারপরে যেটা আমরা বলতে চাচ্ছি, এই যে ইনকাম লেভেলের যে বৃদ্ধি রয়েছে, ইনকাম যে বৃদ্ধি পেল, এই ইনকাম বৃদ্ধি যখন আমাদের হচ্ছে তার বিনিময়ে আমাদের কি হচ্ছে কনজাম্পশন লেভেল, আমরা এটাকে যদি বলি হয় কনজাম্পশন বা ভোগ স্তর, কনজাম্পশন, চেঞ্জ অফ কনজাম্পশন লেভেলটা হচ্ছে আস্তে আস্তে আমার বেড়ে যায়। যখন কনজাম্পশন লেভেল বেড়ে যায়, চেঞ্জ অফ ইনডিউস ইনভেস্টমেন্ট, এখানে আবার হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বাড়ছে, বাট এটা হচ্ছে ইনডিউসড ইনভেস্টমেন্ট, অর্থাৎ হচ্ছে এই যে আয় রয়েছে এই আয়ের সাথে আয়ের কারণে সরাসরি হচ্ছে এই বিনিয়োগটা বেড়ে যায়। অর্থাৎ প্রথমে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে
অটোনোমাস ইনভেস্টমেন্টের উপর ইফেক্ট ফেলে যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ে, আর যখন হচ্ছে ইনকাম আসা শুরু হয় তখন আবার ইনডিউস ইনভেস্টমেন্টটা আমাদের হচ্ছে বেড়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে গভর্নমেন্ট হচ্ছে রেশনাল যে ডিসিশন নেয় এই খাতে গভর্নমেন্ট তখন আবার হচ্ছে যদি এক্সপেন্ডিচার বাড়ায়, যার ফলে যেটা হবে যে আমাদের ইনকাম লেভেল পুনরায় হচ্ছে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা ধাপে ধাপে যদি দেখি এই কাজগুলো কিন্তু একটির পরে আরেকটি ধাপে ধাপে হচ্ছে। আমি ধাপগুলো আরেকবার তোমাদেরকে বলি। সেটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্রথমে চেঞ্জ হবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ইনকাম লেভেল বৃদ্ধি পাবে। ইনকাম লেভেল যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমাদের অটোনোমাস ইনভেস্টমেন্ট অর্থাৎ স্বয়ংভূত ভোগ আমাদের হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগটা আমাদের হচ্ছে বৃদ্ধি পাবে, এবং যখন স্বয়ংভূত বিনিয়োগটা বৃদ্ধি পাবে তখন ইনকাম লেভেলটা আবার বেড়ে যাবে। ইনকাম লেভেলটা যখন আবার বেড়ে যায় তখন আমাদের সেটা ইফেক্ট ফেলে কনজাম্পশন লেভেলের উপর, পজিটিভ ইফেক্ট, অর্থাৎ আমাদের ইনকাম বাড়লে কনজাম্পশন বাড়বে, একদিকে ডিমান্ড বাড়বে। একদিকে ডিমান্ড কনজাম্পশন বাড়ার ফলে যেটা হবে আমাদের ইনডিউস ইনভেস্টমেন্ট অর্থাৎ সরকার ইনকামের সাথে যে ইনভেস্টমেন্টটা সরাসরি জড়িত সেটা বৃদ্ধি পাবে, যার ফলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আবার যদি বাড়ানো যায় তার ফলে আমরা দেখবো আমাদের টোটাল আউটপুট হচ্ছে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। এভাবে ধাপে ধাপে যখন হচ্ছে আমাদের ইনকাম লেভেল বেড়ে যাবে, অনেক জব ফ্যাসিলিটির সুযোগ হচ্ছে সরকার করতে পারবে, তাছাড়া বেসরকারি খাতে। এবং এখানে একটি কথা বলি, এই যে ইনডিউস ইনভেস্টমেন্ট সেটি কিন্তু সেখানে এসে কিন্তু সরকার এবং হচ্ছে বেসরকারি দুইটি প্রতিষ্ঠানে কিন্তু এই ইনডিউস ইনভেস্টমেন্টে কিন্তু উৎসাহ প্রকাশ করবে, যার ফলে দেখা যাচ্ছে যে আউটপুটের টোটালি আমাদের যে ইনকাম লেভেলটা এটা আরো বেশি হারে বৃদ্ধি পাবে। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের প্রভাব। আজকে আমরা দুটি বিষয় নিয়ে প্রভাবটা দেখলাম, একটি হচ্ছে ইনভেস্টমেন্ট লেভেলের উপর বা টোটাল আমাদের ন্যাশনাল ইনভেস্টমেন্টের উপর কি ধরনের প্রভাব ফেলে, এবং ন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি বেসরকারি খাত দুটোর কথাই ব্যাখ্যা করছি। যদিও এখানে শুধুমাত্র গভর্নমেন্ট ইনভেস্ট করছে, যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে, যখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বৃদ্ধি হবে তখন কিন্তু আমাদের হচ্ছে সরকারি বেসরকারি খাত উভয় ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট বৃদ্ধি করা সম্ভব। তো যখন ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে যার ফলে আউটপুট বৃদ্ধি পাবে তখন কিন্তু টোটাল এমপ্লয়মেন্ট লেভেলের উপর একটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো আজকে আমাদের লেকচারে এখানে আমরা শেষ করতে চাচ্ছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বইটা পড়বে এবং লেকচারটি বারবার করে দেখতে হবে। এগুলো একটি ধাপে ধাপে আমাদের হচ্ছে অর্থনীতির মধ্যে কাজ করে থাকে। আজকে আর বেশি কিছু বলবো না, এখানে আমরা শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার জন্য সবার জন্য আবার দোয়া রইল। আশা করি আবার পরবর্তী ক্লাসে আমরা আবার হচ্ছে দেখা করবো ইনশাল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আবারও। আল্লাহ হাফিজ।